সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। আমাদের নিয়মিত আয়োজন হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া আয়োজন ভালদেবেবাস ভাইবসে। তো আপনারা যারা গত মৌসুম থেকে আমাদের মাসুদ বেতারের বিভিন্ন পডকাস্টের সঙ্গে নিয়মিত থাকেন বা মাঝে মাঝে আমাদেরকে ফলো করেন, তারা সবাই জানেন যে ভালদেবেবাস ভাইবস আমরা সেই উইকগুলোতে আয়োজন করি যে উইকগুলোতে বেসিক্যালি রিয়াল মাদ্রিদের কোনো অফিসিয়াল ম্যাচ থাকে না। তো এখন যেহেতু প্রি সিজন চলছে, অবভিয়াসলি এই সময় আমাদের কোনো অফিসিয়াল ম্যাচ নেই, বাট আমাদের প্রীতি ম্যাচ গুলো যে স্ট্রিমটা শুরু হওয়ার কথা, প্র্যাকটিস ম্যাচের গন্ডি পেরিয়ে আমরা কিন্তু প্রীতি ম্যাচ গুলোতে চলে গিয়েছি। সামহাউ এই সপ্তাহটা রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পের বাইরে খেলোয়াড়দের জন্য আসলে বেশ হ্যাপেনিং একটা উইক ছিল। সো এই উইকে উই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট এন্ড উই থট আমরা কেন একটা ভালদেবেবাস ভাইবস আয়োজন করি না। সো আমার সাথে আছে এরিক। এরিক, হাউ আর ইউ? থ্যাংক ইউ। ইয়েস, আই অ্যাম ওয়েল। নিশান, আমাদের ভালদেবেবাস ভাইবস সিজন আমরা শুরু করতে পারলাম আবারও। আই হোপ লাস্ট সিজনের মতো এই সিজনটা এত বেশি রাশ নিয়ে যাবে না, যার কারণে আমরা আসলে ভালদেবেবাস ভাইবস বা ফুল হাউস অথবা বিয়ন্ড মাদ্রিদ তিনটা এপিসোড গুলোই আমরা আসলে সময় মতো নিয়মিত বিরতিতে ছাড়তে পারবো। লাস্ট সিজন ওয়াজ আ ফুল অন বিফোর দ্য স্টর্ম গন। আমি আসলে একটু কন্ট্রাডিক্ট করবো। আমি আসলে চাইবো যে মৌসুমে একটু ঝড়ঝাপটা থাক, কারণ মৌসুমে ঝড়ঝাপটা না গেলে বোঝা যাবে যে আমরা আসলে অত্যন্ত তাড়াতাড়ি ইউরোপ থেকে আউট হয়ে গিয়েছি কিংবা কোপা ডেল রে থেকে আউট হয়ে গিয়েছি। তো ম্যাচের ডেন্সিটি কমে যাবে আই গেস, তাহলেই শুধুমাত্র ভালদেবেবাস ভাইবস আমরা মোটামুটি প্রত্যেক সপ্তাহে আয়োজন করার কথা একটা চিন্তা করে দেখতে পারি আর কি। তো ফরগেটিং দ্যাট নোট, এই সপ্তাহে আসলে কিন্তু এরিক অনেক কিছু হয়ে গিয়েছে। তো তার মধ্যে সবচেয়ে বড় যেটা হয়েছে যে রাফায়েল ভারান 10 বছরের সার্ভিস শেষে নিউ অ্যাডভেঞ্চারের খোঁজে দল পরিবর্তন করেছেন, এবং দল পরিবর্তনের ব্যাপারটা মোটামুটি বেশ প্রফেশনালি সম্পন্ন করেছেন উনি। কোন পক্ষ থেকে কাদা ছড়াছড়ি ছাড়াই পুরোপুরি প্রফেশনাল একটা ডিল সাইনিং হয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। তো এরিক, আমার কোশ্চেন হচ্ছে, এই ব্যাপারগুলো সবাই জানে, গত এক সপ্তাহ ধরে আসলে মোটামুটি সবাই এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলেছে, বাট রাফায়েল ভারানকে বিক্রি করা উচিত কি উচিত না, এটা আসলে মানে ক্যাপ্টেন অবভিয়াস উচিত হয়নি আমাদের একজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডারকে ছেড়ে দেওয়া। বাট যেহেতু আমরা দিতে বাধ্য হয়েছি, প্লেয়ার এবং ক্লাব একটা অ্যালাইনমেন্টে আসতে পারেনি। সো হোয়াট ইজ ইউর থট অন দ্য মার্কেট ভ্যালু অফ রাফায়েল ভারান এট দ্য মোমেন্ট? ডু ইউ থিঙ্ক যে প্রাইসটা আমরা পেয়েছি এটা কি জাস্টিফাইড? ইট ইজ নট জাস্টিফাইড। তুমি তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী, চারবার চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী, তোমার কাউন্টলেস ট্রফি, ওয়ার্ল্ড কাপ বিজয়ী ফ্রান্স জাতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে তুমি 40 মিলিয়ন ইউরোতে ঠাস করে মনে করো ছেড়ে দিলা। দিস ইজ নট গুড, দিস ইজ নট রাইট। আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে বেন হোয়াইটের মতো খেলোয়াড় যেখানে এখন 60-70 মিলিয়ন পাউন্ডে বিক্রি হচ্ছে, সেখানে like this could have been better. This could have been 40 মিলিয়নের বদলে এটা যদি 60 মিলিয়ন হতো, এটা যদি 70 মিলিয়ন হতো, তাহলে হয়তো রিয়াল মাদ্রিদের একটু এই মুহূর্তে আমাদের যে খুবই জরুরি একটা ট্রান্সফার বাজেটের যে দরকারটা ছিল সেটা হয়তো আর একটু বেশি বল স্টার্ট হইতো। কিন্তু এটা যে হইতে পারে না, এটার জন্য আসলে মানে মানে কাউকে দায়ী না করে সরাসরি আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভারানের কন্ট্রাক্ট আসলে তো আর 1 বছর বাকি ছিল, এন্ড লাইক রিয়াল মাদ্রিদ তাকে ফ্রিতে যেতে চায়নি। তো এই 0 ইউরোর বদলে 42 মিলিয়ন ইউরো মাইট সিম লাইক আ লট, বাট ইট কুড হ্যাভ গন টু 70 মিলিয়ন ইউরো উইদাউট ব্রেকিং আ সোয়েট। আসলে 50 বা 60 মিলিয়ন ইউরোতে আমরা রাফায়েল ভারানকে মনে হয় ইজিলি সেল করতে পারতাম, গিভেন দ্য কন্ট্রাক্ট সিচুয়েশন। আমরাও মনে হয় একটু ব্যাক এন্ডে ছিলাম, এন্ড যেহেতু প্লেয়ারের একটা ইমেন্স রেসপেক্ট আছে ক্লাবের প্রতি, সো তার যাওয়ার পরটাও প্রবাবলি ক্লাব কঠিন করতে চায় নাই। আর অন্য সময় হলে অবশ্য টাকার জন্য হোল্ড আপ করা কিংবা প্রাইস মানিটা বাড়ানোর জন্য নেগোসিয়েট করা যেত, বাট এই মৌসুমে আসলে সবাই যেহেতু একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সেটাও প্রবাবলি সম্ভব হয়নি। তো এরিক, আমি আসলে আবার তোমার কাছে ফিরবো এই সেন্টার ব্যাক রিলেটেড প্রশ্ন নিয়ে।
নিউজে গত এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে আসলে রিয়াল মাদ্রিদ কোন ধরনের রিপ্লেসমেন্ট সেন্টার ব্যাক কেনার জন্য কোন ধরনের মুভ নিচ্ছে না। আবার অনির্ভরযোগ্য কিছু সোর্স থেকে দেখা যাচ্ছে যে পাউ টরেসের জন্য রিয়াল মাদ্রিদ বিড করলেও করতে পারে। একই সময়ে সেভিয়ার সেন্টার ব্যাক কোনজে কিন্তু চেলসিতে চলে যাবেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে এই যে আমরা ওয়ার্ল্ড ক্লাস একজন সেন্টার ব্যাককে ছেড়ে দিলাম, তার বদলে আমরা কাউকে না কেনার সম্ভাবনাই বেশি। এবং একই সময়ে আরেকজন ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাককে নিয়ে লা লিগা থেকে প্রিমিয়ার লিগে টানা হেঁচড়া চলছে। সো হাউ ডু ইউ সি দিস হোল সিচুয়েশন? দুটো, একটা পয়েন্ট হচ্ছে স্পেনের গত মৌসুমের এবং বিগত 2-3 মৌসুমে স্পেনের ঘরোয়া লিগে ডিফেন্ডারদের একটা ভালো মার্কেট ভ্যালু এবং ডিফেন্ডারদের জন্য গ্রো করা একটা ভালো পজিশন ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। কারণ সেভিয়া থেকে একজন খেলোয়াড়ের চেলসিতে 30, 40, 50 মিলিয়ন ইউরো বদলে যাওয়াটা, এটা আসলে একটা বেশ বেশ বড়সড় একটা নিউজ, এন্ড দ্যাট শোজ দ্যাট আ লট অফ দিস ক্লাবস আর ক্রিয়েটিং দিস ব্যাংক। এ আর বি হচ্ছে যে এখানে অ্যাগেন রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে হয়তো ট্রান্সফার বাজেট একটু খারাপ অবস্থা, এই মুহূর্তে ফাইন্যান্সেস এর অবস্থা খারাপ, বাট দিস ইজ দ্য টাইম ওয়েন ইউ বলস্টার ইউর টিম। এই সিজনে একটা মিনিংফুল তুমি যদি সিজন সিজন চাও, যেখানে আমরা, তুমি একটু আগে যেটা বললা যে আমরা ইউরোপ থেকে তাড়াতাড়ি আউট হয়ে যাবো না, আমরা কোপা দেল রে থেকে তাড়াতাড়ি আউট হয়ে যাব না, আমরা ইভেন লিগেও উই আর গোনা বি ইন দ্য টপ 2 পজিশন ফর দ্য এন্টায়ার লিগ। এরকম একটা এরকম একটা পজিশন মেনটেন করার জন্য আমাদের একটা নির্ভরযোগ্য সেন্টার ব্যাক প্লেয়ার দরকার। আমাদের একটা একই লেভেলের থার্ড প্লেয়ার দরকার, যাকে হচ্ছে রোটেশন করে করিয়ে খেলানো যাবে, এবং একজন ফোর্থ প্লেয়ার দরকার, বিকজ একজন সেন্ট্রাল ব্যাক ইনজুর্ড হলে you have to try various amounts of options. For example, আমি গত মৌসুমে ভার্জিল ভ্যান ডাইক যেই মৌসুমে যেই ম্যাচে ইনজুর্ড হয়েছিলেন, তারপরে লিভারপুলের সেন্টার ব্যাক লাইনটা মোটামুটি ভেঙে সমান হয়ে গিয়েছিল। এবং একইভাবে আমরা দেখতে পারি যে হচ্ছে অন্যান্য যেই ক্লাবগুলোতে ইউ হ্যাভ অনলি টু সেন্ট্রাল ব্যাকস এসেনশিয়ালি হু আর রিয়েলি গুড, একজন ইনজুর্ড হওয়া মানেই সেটার অবস্থা খারাপ হয়ে যাওয়া। রিয়াল মাদ্রিদের হয়ে যখন আমরা গত মৌসুমে কয়েক ম্যাচে সার্জিও রামোস খেলতে পারেননি, বা কয়েক ম্যাচে যখন ভারানে খেলতে পারেনি, তখন আমরা যখন মিলিতাওকে এনেছি, তিনি প্রতিটা ম্যাচে হয়তো তাদেরকে 100% রিপ্লেসমেন্ট দেখাতে পারেননি, বাট হি হ্যাড টু লাইক রিয়েলি ওয়ার্ক হার্ড এসেনশিয়ালি। তো এইখানেই হচ্ছে আমাদের ইস্যুটা, যে আমাদের এই মুহূর্তে একটা সেন্ট্রাল ব্যাক প্লেয়ার আছে, উই ডোন্ট হ্যাভ দ্যাট থার্ড প্লেয়ার, নর উই হ্যাভ আ ফোর্থ প্লেয়ার যাকে আমরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঠাস করে নামাই দিতে পারবো, এটা ভেবে যে উই হ্যাভ আওয়ার ডিফেন্সেস স্ট্রং, এন্ড দিস ইজ হোয়াট ইজ গোনা মেক রিয়াল মাদ্রিদ সাফার আ লট। এন্ড এটা কথা চিন্তা করলে আসলে ভয় লাগে, এবং এটা কথা চিন্তা করলে বেশ ভয় লাগার কারণে আমি আসলে এটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। পুরো সিজনটা আছে এটা নিয়ে দুশ্চিন্তা করার জন্য। সো এরিক, এই প্রশ্নেই থাকি, হু ডু ইউ থিংক শুড বি দ্য স্টার্টিং সেন্টার ব্যাক ফর রিয়াল মাদ্রিদ ইন দিস সিজন? Yes, Nacho or Militao, because we don't have any other center backs to start. Like people are gonna say Alaba-কে কেন সেন্টার ব্যাকে খেলানো হচ্ছে না, Alaba-কে তো সেন্টার ব্যাকে খেলানোর জন্যই আনানো হয়েছে। I think we had a discussion about this in our last podcast as well, যে Alaba-কে আসলে তার রোলকে একটা লিমিট করানোর মতো অপরচুনিটি ক্রিয়েট হয় যদি তাকে সেন্টার ব্যাক খেলানো হয়। আই থিঙ্ক হি ইজ গনা মেক মোর ইম্প্যাক্ট অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক, যে কিনা নাচো মিলিতাও এর যদি পারফরমেন্স খারাপ হয়, হি ক্যান জাস্ট প্লাগ দোজ গ্যাপস। বাট প্রবলেমটা হচ্ছে কি জিসান, এটা একটা স্টপ গ্যাপ সলিউশন। তুমি এটাকে মনে করো ডিসেম্বর পর্যন্ত হয়তো এটাকে নিয়ে টানতে পারবা। আমরা আনচেলত্তির তো এই অভ্যাসটা আছে, তাই না? ডিসেম্বর পর্যন্ত টিমের পারফরমেন্স ভালো থাকে, ডিসেম্বরের পরে টিমের পারফরমেন্সটা সামনে যেতে পারে না। তো ডিসেম্বরের পরে কি হবে? ডিসেম্বরের পরেও কি আমরা এই তিনজন সেন্টার ব্যাক, দুইজন সামওয়াট কোয়ালিটিফুল সেন্টার ব্যাক আর একজন স্টপ গ্যাপ সলিউশন দিয়ে আমরা বড় বড় দলকে চ্যালেঞ্জ করতে পারবো, নাকি আমাদের আসলেই সামনের ট্রান্সফার উইন্ডোতে আরো একজন প্লেয়ারকে আমাদের আনতেই হবে, এরকম একটা সিচুয়েশন আমরা যাই কিনা? লাইক উই হ্যাভ টু লুক এট দ্যাট এসেনশিয়ালি। তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক অন দিস? আই হ্যাভ টু নো। আসলে আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ বিং দ্য পলিটিক্যাল ক্লাব ইট ইজ, আলাবা উইল বি স্টার্টিং এট দ্য সেন্টার ব্যাক ফর দি মেজরিটি অফ দ্য সিজন। তার সঙ্গে আসলে আমরা যদি পেয়ার আপ করতে চাই তাহলে আমরা মিলিতাওকেই করবো, বিকজ অফ হিজ পারফরমেন্স অফ লাস্ট সিজন। আর নাচোর জন্য আসলে আমার সিম্প্যাথি ছাড়া এই মুহূর্তে কিছুই নাই, বিকজ গত দুই মৌসুমে পার্টিকুলারলি হি হ্যাজ স্টেপড আপ আউট অফ হিজ কমফোর্ট জোন, প্লেড ট্রেমেন্ডাস গেমস, এন্ড অফকোর্স জিদানের যে কোনো টেনিউরে নাচোকে যখনই যে রোলে কল আপ করা হয়েছে, হি ওয়াজ নট দি মোস্ট গ্ল্যামারাস ডিফেন্ডার, বাট হি অলওয়েজ ডাজ হিজ জব টু দ্য এক্সটেন্ট যেখানে এটা এক্সপেক্টেড আর কি।
এখন নাচোর জন্য মনে হয় সেই রোলটাই কন্টিনিউ করতে হতে পারে আর কি, বিকজ হি উইল বি কলড আপ ইন ডিফারেন্ট পজিশন, বিকজ ড্যানি কারভালের যে ইনজুরি রেকর্ড, আমার ধারণা এই মৌসুমের একটা বড় সময় তাকে ইনজুরি আক্রান্ত হয়ে কাটাতে হতে পারে, গড ফরবিড, কিন্তু হতে পারে। দেন আমাদের অপশন হিসাবে থাকে লুকাস ভাস্কেস। এখন আমাদের অ্যাটাকিং ট্রায়ার আবার যে অবস্থা, লুকাস ভাস্কেস কোনো সময় অ্যাটাকিং ও যদি কল আপ করতে হয় তাহলে সেটাকেও কিন্তু আমি একটা পসিবল সিনারিও হিসাবে দেখি। সো সব মিলিয়ে মানে আলাবার সেন্টার ব্যাকে খেলাটা আই থিঙ্ক মোটামুটি নিশ্চিত। এখন লেফট ব্যাকে যেহেতু মেন্ডি আছে, এরকম যদি হয় যে মেন্ডিকে সেন্টার ব্যাকে কনভার্ট করলেন আনচেলত্তি, তাহলে আলাবা লেফট ব্যাকে চলে যেতে পারেন। আর মার্সেলোর এই মুহূর্তে যে অবস্থা, মার্সেলো আসলে স্টার্টিং ব্রেথ পেলেও কতদিন ধরে রাখতে পারবেন বা আদৌ পাবেন কিনা, সে দুটো কিন্তু আলাদা দুটো ডিসকাশনের টপিক এখানে হতে পারে। তো অবশ্যই হতে পারে। আমি তোমাকে একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই তোমার তোমার এই প্রশ্নের উপরেই, সেটা হচ্ছে তোমাকেই প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে একটু আগে যেটা বললা রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকের সিচুয়েশন, একজন ইনজুরিবন প্লেয়ারকে 4 বছরের চুক্তি দেয়া, তুমি এই বিষয়টাকে কেমন ভাবে দেখছো? আমি কারভালের কথাই বলছি। উম, আমার আসলে জিনিসটাকে ঠিক রাইট ব্যাক হিসাবে কারভালকে 4 বছরের চুক্তি দেওয়া হয়েছে এটা আমি মনে করছি না। আমার মনে হয় এটা হচ্ছে সার্জিও রামোসের বিদায়ের আফটার ম্যাচ, বিকজ একই সময়ে সার্জিও রামোস এবং রাফায়েল ভারান টিম ছেড়ে চলে যাওয়া ডাজন্ট মিন ইউ আর জাস্ট লুজিং ইউর সেন্টার ব্যাক প্লেয়ার, ইউ আর লুজিং টু অফ ইউর ক্যাপ্টেন, দ্য ফার্স্ট ক্যাপ্টেন অ্যান্ড দ্য থার্ড ক্যাপ্টেন। এখন এই অবস্থাতে তুমি সেকেন্ড ক্যাপ্টেনের অর্থাৎ যিনি ফার্স্ট ক্যাপ্টেন হচ্ছেন তার ডিলটা তো আসলে অলরেডি রয়ে গেছে, তার ডিলের ব্যাপারে ফিউচারে কি হবে এটা আমরা এখনো জানি না, বাট হ্যাভ টু হোল্ড অন টু ইউর সেকেন্ড ক্যাপ্টেন, রাইট? সো এই এই দৃষ্টিভঙ্গি থেকেই হচ্ছে কারভালকে এই লম্বা ডিলটা দেওয়া, আই থিঙ্ক। বাট এটার সিলভার লাইনিং হচ্ছে কারভাল যদি ইনজুরি মুক্ত অবস্থায় থাকেন, ইজ স্টিল দ্য বেস্ট রাইট ব্যাক ইন দি ওয়ার্ল্ড। অ্যান্ড আমরা আসলে 4টা ভালো ডিফেন্ডারের মধ্যে একজনকে যদি টাই আপ করে রাখি, দ্যাটস ওয়ান গুড নিউজ ফর আস অ্যাট লিস্ট, বিকজ কারভালের যা বয়স, আই থিঙ্ক হি হ্যাজ গট 3 or 4 গুড সিজনস ইন হিম, ইনজুরি ফ্রি থাকা সাপেক্ষে। সো এই মুহূর্তে দলের যা অবস্থা, আসলে কিছু কোর মানে দলের কিছু কোর তোমাকে তো আসলে রেখে দিতে হবে, রাইট? যেমন কোর্তোয়াকে ইউ ক্যান জাস্ট সেল থিবো কোর্তোয়া এট দ্য মোমেন্ট, ইয়া, সেরকম যাদেরকে সেল করা যেত না এরকম দুটো প্লেয়ারকে যখন সেল করা হয়ে গেছে, যাদেরকে টিম ইম্পর্টেন্ট মনে করে তাদেরকে নতুন ডিল দেওয়া হচ্ছে, এটাই স্বাভাবিক। তো আলাবার কথা বলছিলাম, এই মৌসুমে এই সপ্তাহে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে সপ্তাহের শেষের দিকে। সেটা হচ্ছে আলাবা কোভিড-19 পজিটিভ হয়ে ট্রেনিং এর বাইরে ছিটকে গেছেন। সো প্রি সিজন তো অবশ্যই, এবং প্রি সিজনের পর মৌসুমের প্রথম ম্যাচগুলি তো আসলে আলাবা সরাসরি স্টার্ট করতে পারবেন কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে, বিকজ 15ই আগস্ট থেকে প্রবাবলি আমাদের লিগ অভিযান শুরু হতে যাচ্ছে, লা লিগা শুরু হয়ে যাচ্ছে। এন্ড এই সময় যদি 14 দিনের কোয়ারেন্টিনে যান এবং তারপর যদি নেগেটিভ আসেন, আলাবা প্রবাবলি আমাদের প্রথম ম্যাচগুলোতে সার্ভিস দিতে পারছেন না। তবে এখনো পর্যন্ত যে পজিটিভ নিউজ গুলো আছে, যে আসলে আমাদের মূল খেলোয়াড়েরা এখন হ্যাঁ, আসলে দলের যে অবস্থা, কাকে মূল খেলোয়াড় বলবো আমি শিওর না, বাট মূল খেলোয়াড়েরা স্কোয়াডে ফিরতে শুরু করেছেন। বেলজিয়ান খেলোয়াড়েরা স্কোয়াডে ফিরে এসেছেন, উরুগুয়ান খেলোয়াড়েরা স্কোয়াডে ফিরে এসেছেন, জার্মান খেলোয়াড়েরা স্কোয়াডে ফিরে এসেছেন। এখন এই অবস্থায় তাদেরকে ট্রেনিং এ দেখার ছবিগুলো ডেফিনেটলি আমাদের জন্য একটু হলেও স্বস্তিকর। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, এরিক? আমি ট্রেনিং এ আমার চোখ খুঁজে বেড়ায় খালি দুজনকে, একজন সার্বিয়ান এবং একজন ওয়েলশ। আর সার্বিয়ান খেলোয়াড়টির কাছ থেকে আসলে আমি কেন তাকে খুঁজি, কারণ হচ্ছে খুঁজি, ভাবি এক সময় যে তাকে আমরা ট্রান্সফার করাতে পারবো এবং তার সেই ট্রান্সফারের টাকা দিয়ে উই ক্যান বাই সাম ডিসেন্ট প্লেয়ার। আর ওয়েলস প্লেয়ারকে খুঁজি কারণ হচ্ছে যে গত ম্যাচে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, ম্যাচের যখন 80 মিনিট, তো তখন আমাদের দরকার এমন একজন খেলোয়াড়কে যিনি মাঠে নামলে একটা যদি শট নেন সেই শটটা অ্যাটলিস্ট অন টার্গেট হবেন। আর এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের বেঞ্চে সেরকম খেলোয়াড় খুব একটা নেই যাকে তুমি 80 মিনিটের পরে মাঠে নামিয়ে বলতে পারবা যে যা তুই দুইটা শট নিয়ে দুইটা শটই অ্যাটলিস্ট অন টার্গেট হলেও উই ক্যান বিল্ড আপ ফ্রম দ্যাট। বাট অন আ মোর সিরিয়াস নোট, এটা আসলে একটা বড় এটা আসলে একটা বড় হচ্ছে আমাদের এই মুহূর্তে বড় পাওয়া হচ্ছে যে আমাদের কোর প্লেয়ার যে কয়জনই আছে না কেন, যে কয়জনই গত মৌসুমে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন, এরা কেউ এই মুহূর্তে ইনজুর্ড নন। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিগের প্রথমত আহ একটা বড় জেনারেশন শেষ, একটা বড় জেনারেশনাল শিফট হতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রিয়াল মাদ্রিদ বিগত 10 বছরে ফুলে ফেপে একটা বিহেমতে পরিণত হয়েছে, সেই রিয়াল মাদ্রিদটা কিন্তু বর্তমানে আর নেই। বর্তমানে রিয়াল মাদ্রিদ কিন্তু এই মুহূর্তে ইউরোপের টপ 5 ক্লাব, ইটস নট দ্য টপ 1 ক্লাব দ্যাট ইজ ইউজ টু বি। সো এইখান থেকে রিয়াল মাদ্রিদের এই নতুন পজিশনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা গুড স্টার্ট।
সো আমরা যদি এই মৌসুমের শুরুতে 15ই আগস্ট থেকে শুরু হওয়ার সাথে সাথে যে আমরা কয়েকটা গেম বা কয়েকটা ম্যাচ যদি আমরা ঠাস ঠাস করে জিতা শুরু করি, at that stage we can actually have a positive outlook যে আচ্ছা ঠিক আছে, we are starting off well, আমাদের টিমের প্রবলেম গুলো আমরা সলভ করে আস্তে আস্তে we can build on something big. সো এইটার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে ইনজুরি ফ্রি প্লেয়ার দরকার, এক, আর দুই হচ্ছে মোটামুটি টিমের মধ্যে একটা কোহেশন দরকার। তো আমরা আসলে কয়েকটা ছবি খালি দেখি, তাই না জিসান? আমরা তো মনে করো ভিতরে কি হচ্ছে পুরাটাই দেখি না, বাট যে কয়টা ছবি বা যে কয়টা যে কমেন্ট বা যেরকম কমেন্টারি পড়া যায়, বোঝা যায়, ইনসাইড ট্রেনিং এর যা ভিডিও দেখা যায়, দেখে বোঝা যাচ্ছে যে টিম ইজ ইন সাম অ্যামাউন্ট অফ কোহিশন। কিছু ক্ল্যাশ ছিল, বেশিরভাগ ক্ল্যাশ গুলো চলে গিয়েছে জিদানের সাথেই, এবং যে ব্যক্তি যে দ্বন্দ্বগুলো যেগুলো কথা বলছিলাম, এবং যেহেতু এর মধ্যে একটা লিডারশিপ ভ্যাকিউম আছে রিয়াল মাদ্রিদে, সো উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড উইথ দিস লিডারশিপ ভ্যাকিউম, এন্ড আই এম ভেরি কিউরিয়াস টু সি মাঠের ক্যাপ্টেন কে হন। মার্সেলো প্রতি ম্যাচে যেহেতু খেলবেন না, মাঠের ক্যাপ্টেন কে হন, তিনি কি রোলটা প্লে করেন, তিনি কারভাল ইঞ্জুরি মুক্ত থাকলে কি রোল প্লে করেন, থিপো কোর্তোয়া ইঞ্জুরি মুক্ত থাকলে তার রোলটা কি হয়, এইটা এই সিজনে আমার জন্য মানে আমি আমি এগুলো দেখতে চাই আর কি এসেনশিয়ালি। উম, আরেকটা জিনিস, এটা আসলে এই মুহূর্তে সবারই এতক্ষণে জেনে যাওয়ার কথা যে গত কয়েকদিন ধরে স্প্যানিশ মিডিয়াতে জোর গুঞ্জন যে নোবডি ইজ সেফ অ্যাট রিয়াল মাদ্রিদ প্রেজেন্ট প্রজেক্ট। অর্থাৎ মাত্রই কিনা ডেভিড আলাবা আর নতুন করে কন্ট্রাক্ট দেওয়া ড্যানি কারভাহাল এর মতো দুই তিনজন ক্যাপ্টেন অবভিয়াস ছাড়া সবাইকে রিয়াল মাদ্রিদ আসলে বিক্রি করে দেওয়ার পসিবিলিটিটা চিন্তা করছে। তো আমার কোশ্চেন আসলে ওইখানে না যে কে থাকবেন বা কে যাবেন, বিকজ নোবডি নোজ। এরিকের কাছে আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে মার্টিন ওডেগার্ড কে নিয়ে আবার আর্সেনাল রুমার শোনা যাচ্ছে প্রচন্ড ভাবে এখন। এই সম্পর্কে সলিড কোনো নিউজ কোনো আউটলেট এখনো পর্যন্ত দেয় নাই, বাট যেখানে ধোঁয়া আছে সেখানে তো আসলে একটু আগুন আছেই। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? ওডেগার্ডের ক্যাম্প থেকে এই ধরনের ডিমান্ড আসা আসলে কি ইন্ডিকেট করে? আর উই দ্যাট ফার বিহাইন্ড ইন ইউরোপিয়ান ফুটবল পেডিগ্রি যে আমাদের একজন প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলার চান্স ছেড়ে দিয়ে ইউরোপে যেতে চলে যাচ্ছেন, নাকি ওডেগার্ড নিজেকে আসলে ওই লেভেল পর্যন্তই মনে করছেন যে উনি আর্সেনাল পর্যন্তই আসলে উনি পারবেন, এর আপার লেভেল চ্যালেঞ্জ নেওয়ার জন্য উনি এখনো রেডি নন? আর্সেনাল এর একমাত্র অ্যাডভান্টেজ হচ্ছে আর্সেনালের জিওগ্রাফিক পজিশন আমার মতে বর্তমানে। তুমি যদি লন্ডনে থাকো, তুমি মোটামুটি পৃথিবীর ট্রেড এবং মডেলিং, অ্যাডভার্টাইজমেন্ট, মিডিয়া, গ্লোবাল মিডিয়া এজেন্সি গুলোর সাথে অনেক কাছাকাছি একটা পজিশনে থাকো, সো ইটস ইজিয়ার ফর ইউ টু ল্যান্ড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ডিল। সেটা নাইকি হোক বা অ্যাডিডাস হোক বা কোকা কোলা হোক বা পেপসি হোক অথবা বিয়ার গার্ডেন হোক। তো এখানে হয়তো একটা ফাইন্যান্সিয়াল রোল থাকতে পারে যে আচ্ছা, ইফ ইউ স্টে দেয়ার, লাইক ইটস ইজিয়ার ফর ইউ টু আর্ন, ডাইভার্সিফাই ইউর ইনকাম ফ্রম আ ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। যে খেলোয়াড়িতে আসলে কতদিন, 10 বছর বা 5 বছর, এরপরে তো ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ মানি অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ ক্যারিয়ার যেটা তোমাকে টেনে নিয়ে যাবে তোমার অ্যাকচুয়াল রিটায়ারমেন্ট পর্যন্ত, টিল ইউর 60 or 70। সো সেই কনটেক্সট একটা একটা কারণ হতে পারতো, কিন্তু না, আমি আসলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড ওডেগার্ড অ্যাট অল। I have no idea what goes through his head, because unlike other places, Madrid is also Spain's capital. Spanish is a very world spoken language, and there is a very big media conglomerate and businesses that goes on in Madrid. এমন না যে মাদ্রিদে থাকলে কিছু হারাবে, ইনফ্যাক্ট মাদ্রিদে থাকলে there is gonna be more things that you are gonna get as a Real Madrid player. ব্র্যান্ড এক্সপোজার বলো, তোমার ডাইভার্সিফাইং অপরচুনিটিস বলো, অ্যান্ড এভরিথিং এইখান থেকে সে তার, এবং সবচেয়ে বড় কথা রিয়াল মাদ্রিদের বর্তমান দলে মানে ওডেগার্ডের জায়গা কিন্তু অলমোস্ট পাকা। মানে ইউ নো যে তুমি ক্রুস মডরিচকে টানা খেলাতে পারবা না এই সিজনে, এই সিজনে ওডেগার্ডকে লাগবে। ওডেগার্ডও জানে সে অ্যাটলিস্ট 20টা ম্যাচ পাবে, আমরাও জানি, তুমিও জানো, মেহেদি বসে বসে এখন লাইভটা দেখছে সেও জানে, এবং এখানে যত যারা আছেন সবাই জানে। ওয়াই ডাজ হি নট আন্ডারস্ট্যান্ড দিস? তাকে, তার মনের মধ্যে কি মেন্টাল ব্লকস আছে যেটাকে মনে হয় যে না, আমাকে আমি আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে আমার গন্তব্য। যদি এরকম গন্তব্য, যদি মেন্টালিটি এরকম হয়ে থাকে, তাহলে আসলে মানে আম অনেস্টলি আমি মানে কোন লেভেলের হতাশ, আই হ্যাভ নো আইডিয়া। দিস ইজ লাইক ওডেগার্ড থেকে আই হ্যাড আ লট অফ এক্সপেকটেশনস। ক্লিয়ারলি আই পুট দেম ইন আ রং প্লেস। জিসান, এখন তুমি কি মনে করো? দেখো, 2003 সালে ডেভিড বেকহ্যাম যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসেন, আই ডোন্ট থিঙ্ক মার্টিন ওডেগার্ড উইল এভার বি অ্যাজ বিগ অ্যাজ ডেভিড বেকহ্যাম ইন টার্মস অফ স্পন্সরশিপ, ইন টার্মস অফ মার্কেটিং আইকনশিপ অ্যান্ড থিংস লাইক দ্যাট। এখন ডেভিড বেকহ্যামের জন্য যদি এই সুইচটা
more of a positive impact নিয়ে আসে তার ক্যারিয়ারে ফ্রম আ মার্কেটিং পার্সপেক্টিভ। আই ডোন্ট থিঙ্ক মার্কেটিং ইজ দ্য রিজন যেটার কারণে তোমাকে লন্ডনে যেতে হবে, ইউরোপা লিগে খেলতে হবে, ট্রুয়া বুখারেস্টের এগেনস্টে গোল করতে হবে বা করাতে হবে, অথবা আলেকজান্ডার লাকাজেতের পিছনে খেলে নিজেকে প্রমাণ করতে হবে। আই মিন ইয়েস, ইফ ইউ ওয়ান্ট আ ভেরি হার্ড চ্যালেঞ্জ, ইউ হ্যাভ লুকা জোভিচ হিয়ার, ইউ ক্যান ডু দ্য সেম টু হিম। So um, sticking on to this ins and outs, এই মৌসুমে আমাদের উইং এ কারা খেলবেন এই প্রশ্নে ডেফিনেটলি গত মৌসুম থেকে আমাদের একটু চেঞ্জ আসবে, বিকজ প্রত্যেক উইঙ্গার দে হ্যাভ আ ভেরি ইউনিক কেস সিনারিও অ্যাট দ্য মোমেন্ট। এটা তাকে ফুসা কুবো থেকে শুরু করে গ্যারেথ বেল পর্যন্ত, বয়সের ক্রমে বললাম, সবার জন্যই কিন্তু সত্যি। এখন প্রত্যেকে নিজের জন্য কেস তৈরি করছেন, অথবা কত মৌসুমে একটা কেস তৈরি করে রেখেছেন। ফর এক্সাম্পল গ্যারেথ বেল, আনচেলত্তি আসলে আসার পর থেকে গ্যারেথ বেল সম্পর্কে যে পজিটিভ ভাইবটা দিচ্ছেন, এটাতে মনে করা খুব স্বাভাবিক যে গ্যারেথ বেল আসলে এই মৌসুমে কোথাও যাচ্ছেন না, হি ওয়ান্টস হিম ইন হিজ টিম। অন দি আদার হ্যান্ড গ্যারেথ বেলের ক্যাম্প পুরোপুরি নিশ্চুপ এই ব্যাপারটাতে। উল্টো দিকে আসলে তাকে ফুসা কুবো অলিম্পিকে খুব ভালো খেলেছেন, সো হি ইজ মেকিং এ কেস ফর হিমসেলফ, কিন্তু হি ইজ সো ইয়াং and তার পাসপোর্ট সিচুয়েশনও উইল নট মেক থিংস ইজি ফর হিম টু প্লে ফর রিয়াল মাদ্রিদ অ্যাটলিস্ট ইন দিস সিজন, যতক্ষণ পর্যন্ত অন্য কারো পাসপোর্ট না হয়ে যাচ্ছে। ভিনিসিয়াস এবং রড্রিগোকে নিয়ে যতখানি গ্রোথের প্রত্যাশা ছিল, আই ডোন্ট থিঙ্ক কেউই সেটা পুরোপুরি পূরণ করতে পেরেছেন। তবে রড্রিগো যেহেতু প্রস্তুতি ম্যাচের প্রথমটাতে গোল পেয়েছেন, এতটুকু হলেও তিনি নিজের জন্য একটা কেস সম্ভবত দাঁড় করাতে পেরেছেন। that Belgian player, he has slimmed down a bit, and এটা নিয়েও কিন্তু মিডিয়াতে বেশ লেখালেখি হয়েছে, so I think he is about to make a case for himself as well. এখন এতগুলো কেসের মধ্যে মার্কো অ্যাসেনসিও অলিম্পিকে আছেন, and I think if things goes well, he will be coming home with a medal. I wish it's gold, but তাহলে আসলে আমি যদি এটা গোল আশা করি, তাকে ফুসা কুবোকে আসলে অন্য দিক থেকে শুভকামনা জানানো হয় না। So I don't know who to support on this. I want both of them having a medal. I don't care. Exactly. Silver is also a medal. Silver is also a medal, and having an Olympic medal is no joke. এখন বেসিক্যালি শেষ কথা যেটা, যে এত উইঙ্গার প্রত্যেকে নিজের জন্য কেস করেছেন, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। সো হু ডু ইউ থিঙ্ক হ্যাজ দ্য স্ট্রংগেস্ট কেস এট দ্য মোমেন্ট টু প্লে এট দ্য উইংস অফ রিয়াল মাদ্রিদ? ইনজুরি ফ্রি থাকলে বেলজিয়ান প্লেয়ারকে আমরা দেখবো, ভালো মতোই দেখবো, তাকে ফিচার করতে দেখবো, কিন্তু বেলজিয়ান প্লেয়ারের এই মুহূর্তে পিআর টিম অনেক ভালো, সো তার রেসপন্স যাই হচ্ছে না কেন, তাকে আমরা যে অবস্থা দেখছি না কেন, আমার মনে হচ্ছে অনেক কিছুই ওভার ইনফ্লেটেড। তুমি হয়তো 20 পাউন্ড ওভার ওয়েট, 4 পাউন্ড ওজন কমালা, মিডিয়াতে বললো ওজন কমালেন বেলজিয়ান প্লেয়ার, মাদ্রিদের ঘরে ঘরে আনন্দ। That's really, you still are 16 pound overweight, right? সো আমরা আসলে কোন প্লেয়ার ক্যাম্পেইনের মধ্যে শিকার হচ্ছে এই মুহূর্তে, এটা আসলে আমরা নিজেরাই শিওর না। তো বেলজিয়ান প্লেয়ারকে নিয়ে আমার কোনো কমেন্ট, তাকে দিয়ে 5-9-45 450 মিনিট খেলার পরে হচ্ছে আমি কমেন্ট করতে চাই এখানে। 450 মিনিটের খেলা দেখবো, 5টা ফুল ম্যাচ, অথবা 10টা 45 মিনিট করে করে ম্যাচের রেজাল্টের উপরে বেস করে তারপর আমরা তাকে নিয়ে একটা এডুকেটেড কমেন্ট করব। আর গ্যারেথ বেলের পয়েন্ট আমি আসলে আগেই বলেছি যে গ্যারেথ বেলকে নিয়ে আসলে খুব বেশি আশা ভরসা নেই এখানে, এবং গ্যারেথ বেলকে ইউটিলাইজ করা সম্ভব, তাকে যেই রোলে খেলানো পসিবল তাকে সেই রোল দিয়ে। ইউ ক্যান নট এক্সপেক্ট হিম টু বি এট pre-2014 গ্যারেথ বেল, যিনি কিনা ডিফেন্স চেরা দৌড় দিচ্ছেন। সো লেটস নট এক্সপেক্ট দ্যাট ফ্রম হিম ইন এনি কেস। নেক্সট আসি হচ্ছে আমরা আমাদের ইয়াংস্টারদের কথায়। তাকে ফুসা কুবোকে নিয়ে আসলে এখানে এখানে আমি অলরেডি একটা কমেন্টও দেখেছিলাম যে ভিনিকে লোনে দিয়ে বা রদ্রিগোকে লোনে দিয়ে কি তাকে খেলানো পসিবল কিনা। সত্যি কথা বলতে হচ্ছে বয়সটা এখানে একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড অফ অল হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের অলরেডি 2টো সিজন রিয়াল মাদ্রিদে পার করা হয়ে গিয়েছে, এবং তিনি নেইমার হিসাবে না নিজেকে আবির্ভূত না হলেও তার আউটকাম কিন্তু খারাপ না। He has scored goals, he has made assists, he has missed a lot of goals, যার আমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হচ্ছে আগের বারের মিসের সাথে বর্তমান মিসের একটা 25% ডিফারেন্স থাকবে, যে 25% ইমপ্রুভমেন্ট হবে। সেগুলো হয়তো অ্যাসিস্টে পরিণত হবে, অথবা শটস অন টার্গেট হবে, অথবা গোল হবে। যদি এই তিনটাতে তিনি পরিণত হতে পারেন, তাহলে এই সিজনটা ভিনিসিয়াস জুনিয়রের সিজন, এবং
একই সাথে রদ্রিগোর ক্ষেত্রে বলা যায় যে এই সিজনটা ভিনিসিয়াস জুনিয়র গত সিজনে যে পজিশনে ছিলেন রদ্রিগো নিজেকে সেই পজিশনে নিয়ে যেতে পারবেন, যেখানে তিনি হয়তো 10টা 20টার বদলে 30টা ম্যাচের খেলার সুযোগ পেতে পারবেন, এবং ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে এখানে হয়তো 2টা গোলের বদলে 5টা থেকে 7টা গোল, 3টা অ্যাসিস্টের বদলে 7টা থেকে 8টা অ্যাসিস্ট দিতে পারবেন এবং করাতে পারবেন। এবং দিস ইজ নট দ্যাট হার্ড এট দিস মোমেন্ট। এটা রিয়াল মাদ্রিদের উইঙ্গারদের সিচুয়েশনটা এতটাই ইউনিক, এবং এই মুহূর্তে স্প্যানিশ ফুটবলের অবস্থা এরকম যে এটা আসলে দিস ইজ আ ভেরি রিয়েলিস্টিক এক্সপেকটেশন ফ্রম বোথ অফ দিস প্লেয়ার্স, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি আদার প্লেয়ার্স টু প্লে। তুমি 500 মিনিট একটা প্লেয়ারকে যদি উইং এ খেলাও রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে, যেখানে তোমার বেনজেমার মতো একজন শর্ট কনভার্টার আছে, বেনজেমাকে তুমি যদি 10টা পাস 10টা জায়গা থেকে দাও, দিস আর লাইক লেটস বি প্র্যাকটিক্যাল হিয়ার, বেনজেমা অ্যাটলিস্ট 2টা গোল দিয়ে দিবেন, রাইট? দ্যাটস অবভিয়াসলি। ইউ হ্যাভ ইউর 2 অ্যাসিস্ট ওভার হিয়ার। সো this is the way of it is right now. Like বেনজেমা যে কোনো জায়গা থেকে বল বের করতে পারে, আমাদের রোল, ভিনিসিয়াসের রোল হওয়া উচিত বেনজেমাকে মিনিংফুল জায়গাতে পাস দেয়া, তার সাথে কমিউনিকেশনটা একটু বাড়ানো। বাট লাইক আই সেড, আমি আমি ভিনিসিয়াসের উপর থেকে আশা এই মুহূর্তে ছাড়ছি না, দুটো কারণেই। এক হচ্ছে যে আমাদের আর অন্য কারোর উপরে আশা করার কেউ নেই, আর দুই হচ্ছে উই হ্যাভ অলরেডি invested too much and we are already in too deep with Vinicius Junior. So we have to give him one more season to see how he performs. If he doesn't, we actually can sell him at that stage. We will have রিয়াল মাদ্রিদের 3 সিজন খেলা একটা খেলোয়াড়ের মার্কেট ভ্যালু অনেক বেশি 2 সিজন ধরে ফ্লপ হওয়ার থেকে। That's my 2 cents on it. I think you are also pro Vinicius. No, you are pro Rodrigo. So let's hear about this. ওয়েল, আমি প্রো ভিনিসিয়াস বা প্রো রদ্রিগো কোনো দিকে যাব না। রদ্রিগো তার রদ্রিগো কোন ভিনিসিয়াস এবং রদ্রিগো দুইজন একই বয়সী হলেও দুইজনের স্ট্রেংথ এবং উইকনেস কিন্তু পুরোপুরি আলাদা, ইভেন দো দুইজন একই পজিশনে খেলেন। আর ভিনিসিয়াস যেখানে মোর অফ আ ড্রিবলার, পরিণত বয়সে হি উইল বি মোর অফ আ ক্রিয়েটর। ভিনিসিয়াস সেখানে মোর, রদ্রিগো সেখানে মোর ডাইরেক্ট ইন নেচার অ্যাজ আ উইঙ্গার। সো রদ্রিগোকে প্রপার নার্চার করলে হু নোজ হি মাই টার্ন আউট টু বি আ নাম্বার 9 অ্যাজ ওয়েল। অ্যান্ড রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ইফ ইউ সি হিজ ফিনিশ, দ্যাট ওয়াজ ভেরি গুড, দ্যাট ওয়াজ ভেরি ডিসেন্ট ফর মাই পার্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড আমি যেটা নিয়ে আসলে ওই ম্যাচে আমরা কিন্তু 2-1 গোলে হেরে গেছি, সো ইট ওয়াজ আ ভেরি ব্যাড স্টার্ট ফর আনচেলত্তির সেকেন্ড স্টিন্ট অ্যাজ আ ম্যানেজার। ওই ম্যাচে খারাপ নেওয়ার মতো অনেক কিছু আছে। ইউ ক্যান টক অ্যাবাউট নাচোস রেড কার্ড, ইউ ক্যান টক অ্যাবাউট লুনিনের ফার্স্ট হাফে এত ভালো খেলার পরও আমাদের ডিফেন্সের স্টেপ আপ না করা, আক্রমণ ভাগে বলই নিয়ে যেতে না পারা, রেঞ্জার্সকে এতগুলো শট অ্যালাউ করা। আই মিন ইট ওয়াজ অল কাইন্ডস অফ মেস আপ। কিন্তু তার মধ্যে একমাত্র পজিটিভ জিনিসটা হচ্ছে যে কাউন্টার অ্যাটাক থেকে গোলটা হয়েছে আর যেভাবে গোলটা হয়েছে। কাউন্টার অ্যাটাক থেকে আমরা যদি এই ফ্যাশনে বলটা আনতে পারি, এটা কিন্তু বেসিক্যালি আনচেলত্তির সিগনেচার মার্ক। গোয়িং অন কুইক কাউন্টার এন্ড 2 বা 3 সেকেন্ডের মধ্যে ইউ উইল রিয়ালাইজ যে বল এক এন্ড থেকে আরেক এন্ডে চলে গেছে। সো দ্যাট ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট অ্যাটাক। কিন্তু প্রথম 10 মিনিটের পরে আনচেলত্তির স্টাইলে আসলে আর একবারও রিয়াল মাদ্রিদ খেলতে পারেনি। সো দ্যাটস আ ভেরি ব্যাড থিং। বাট রদ্রিগোর গোলটা থেকে আশাবাদী হওয়ার মতো যেটা আছে, যে রদ্রিগোকেও আমরা যদি গ্যারেথ বেল সিচুয়েশনে সুপার সাব হিসেবে ইউজ করি, উই ক্যান আই থিঙ্ক পুশ আউট 5 or 6 গোলস আউট অফ হিম। অ্যান্ড আমাদের এই মুহূর্তে যেরকম গোল স্কোরারের সংকট কিংবা ইনজুরি আক্রান্ত প্লেয়ারদের নিয়ে আমরা যে সংকটে পড়তে যাওয়ার সম্ভাবনা এই মৌসুমও থেকে যাচ্ছে, সেটাকে কিন্তু সামহাও মিটিগেট করতে পারে রদ্রিগোর এই 5টা বা 6টা গোল। আর অ্যাজ ফর ভিনিসিয়াস, আই থিঙ্ক ভিনিসিয়াস গত 2 মৌসুম ধরে যেটা করেছেন, নিজেকে সাব এর ব্র্যাকেট থেকে বের করে এনে স্টার্টারের ব্র্যাকেটে বসিয়ে ফেলেছেন। এটা এখন এডেন হ্যাজার্ডের ইনজুরির উপরে ডিপেন্ড করে না। এডেন হ্যাজার্ডের এগেনস্টে ভিনিসিয়াস জুনিয়র এখন একজন রিয়েল কন্টেন্ডার। ম্যাচ সিচুয়েশনে বা অন্য অনেক কিছুর হিসাব নিকাশের পরও কিন্তু হ্যাজার্ডের উপরও মাঝে মাঝে ভিনিসিয়াসকে চুজ করা যেতে পারে। এটাতে হ্যাজার্ডের ডিসক্রেডিট আছে ডেফিনেটলি, বিকজ দিস ইজ নট দ্য হ্যাজার্ড অফ 2016। তাহলে আসলে ইট উডেন্ট হ্যাভ বিন আ কোয়েশ্চেন, বাট সেটা নাই। দেন এগেন ভিনিসিয়াসও কিন্তু নিজেকে ওই জায়গাটায় তুলে এনেছে। এখন হ্যাঁ, হি হ্যাজ নট টার্নড আউট টু বি অ্যান এমবাপ্পে। ওয়েল, থিং ইজ নোবডি হ্যাজ। আই মিন এই Not even কারণেই Mbappe. এই কারণেই এমবাপ্পের ট্রান্সফার নিয়ে আমাদের কমেন্ট বক্সে এখনো পর্যন্ত কোশ্চেন পাওয়া যাচ্ছে। তো ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই, যেহেতু এটা ভালদেবেবাস ভাইবস এবং আমরা মাঠের বাইরে কি হচ্ছে এদিকেই ফোকাস করছি। দেখুন, একজন কোশ্চেন করেছিলেন যে আমরা আসলে গত 1 মাস ধরে বলে আসছি যে হ্যালান্ড বা এমবাপ্পের ডিল আসলে সম্ভব না, কিন্তু এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভারানেকে বিক্রি করে রিয়াল মাদ্রিদ টাকা জমিয়ে ফেলেছে, এই এমবাপ্পের ডিল হলো বলে। দেখুন, মানে এই নিউজ গুলো আই এম সেইং যে 31
অগাস্ট পর্যন্ত ইউ উইল সি দিস অন ইউর নিউজ ফিড, এবং 31শে অগাস্টেই এই নিউজগুলো শেষ হয়ে যাবে অন্তত জানুয়ারি মাস পর্যন্ত। অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট নো এমবাপ্পে ইজ কামিং, বিকজ যখন এই স্কেলের একটা ডিল হয়, এটার দুইটা টাইপ আছে। হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর্লিয়ার জুনে আপনি খবর পেয়ে যাবেন যে এই ধরনের ডিল হয়ে যাচ্ছে। যেমন বার্সেলোনা এই মৌসুমে বেশ বড়সড় কয়েকটা সাইন করিয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো টানা হেঁচড়া হয় নাই। প্রত্যেকটা সাইনিং খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে করানো হয়ে গেছে। আর যখন টানা হেঁচড়া হয় তখন এটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয় জুনের আর্লিয়ার স্টেজে, এটা চলতে থাকে আহ অগাস্টের শেষ পর্যন্ত। ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে আসেন কিংবা গ্যারেথ বেল যখন রিয়াল মাদ্রিদে আসেন, এই টানা হেঁচড়া গুলো চলেছিল 2 মৌসুম জুড়ে। এক মৌসুমে ট্রান্সফার উইন্ডো জুড়ে টানা হেঁচড়া করার পরে ওই মৌসুমে ট্রান্সফারটা হয়নি, তারপরের মৌসুমে গিয়ে ট্রান্সফারটা গো থ্রু করেছিল। সো আই ডোন্ট থিঙ্ক এরকম কোন টানা হেঁচড়া এই মুহূর্তে পিএসজি বা রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে, যার একটা বড় কারণ হচ্ছে পিএসজির সঙ্গে টানা হেঁচড়া করতে যে পরিমাণ ফিনান্সিয়াল ক্যাপাসিটি দরকার এই মুহূর্তে সেটা রিয়াল মাদ্রিদের নাই। সো আপনি আসলে একদিকে হাতি এবং একদিকে ছাগল দিয়ে একটা টানাটানি ম্যাচ খেলতে পারেন না। সো দ্যাটস দ্য কেস সিনারিও এট দ্য মোমেন্ট। আর হ্যালান্ডের ব্যাপারে জিনিসটা আসলে আরো অ্যাবসার্ড, বিকজ এই মুহূর্তে জেডন সানচোকে বরুসিয়া ডর্টমুন্ড বিক্রি করে দিয়েছে। হ্যালান্ড ইজ দেয়ার মানে সোল স্টার প্লেয়ার। তাদের গোটা টিমের কেমিস্ট্রি থেকে শুরু করে গেম প্লে সবকিছু তাদের এই সেন্ট্রাল পয়েন্টে দাঁড় করানো। এন্ড আপনারা যে জিনিসটা অনেকেই মানে ইগনোর করেন সেটা হচ্ছে যে উই বিহেভ লাইক এমবাপ্পে ইজ আওয়ার প্লেয়ার অন লোন এট পিএসজি। দেখুন, এমবাপ্পে ইজ আ ফ্রেঞ্চ গাই who was born in Paris, went to play his football at Monaco, then returned to Paris. Paris is basically his spiritual home. He's playing for the team at Paris. আবার যদি মাদ্রিদে আসে তাহলে দ্যাটস জাস্ট সামথিং যেটা সে ছোটবেলায় সাপোর্ট করতো। ছোটবেলায় সাপোর্ট করা দিয়ে আসলে আপনি ক্যানট এক্সপেক্ট সামওয়ান টু বি এট রিয়াল মাদ্রিদ জাস্ট বিকজ 13 বছর বয়সে হি হ্যাড পোস্টার্স অন Cristiano Ronaldo on his wall. Cristiano Ronaldo doesn't play for Real Madrid anymore. It has been 3 years. Come out of the shell. And we are not the prime destination of prime footballers at their prime ডুইং বেস্ট অ্যাট দ্য ফিল্ড। তো এই ধরনের ডিলুশন থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি এই মুহূর্তে। সমর্থক হিসাবে আপনি দলের কাছে যত আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখবেন, প্রত্যেকটা ম্যাচে দলের পারফরমেন্সের পরে এটা আপনার কাছে আসলে ততটাই খারাপ হয়ে ফেরত আসবে। এবং গত 2 মৌসুম ধরেও যদি আপনি শিক্ষাটা না পেয়ে থাকেন, আই এম ওয়ার্নিং ইউ, দিস ইজ গোয়িং টু বি আ লং অ্যান্ড ভেরি স্যাড সিজন ফর ইউ পিপল। এক্সটেন্ডেড এটা র্যান্ট এট হচ্ছে মাদ্রিদ বেতার। সো এটা হচ্ছে মাই টেক অন দিস। নেক্সট টাইম কেউ যদি এই কোশ্চেনটা করেন আমার অ্যান্সার উড বি সেম। যতদিন পর্যন্ত এই ট্রান্সফার গুলি আসবে না ততদিন পর্যন্ত আসলে আপনি এটা নিয়ে অনেক স্পেকুলেশন করতে পারেন। ফর এক্সাম্পল আপনি ভাবতে পারেন যে এমবাপ্পে তো তার কন্ট্রাক্ট আসলে রিনিউ করছেন না। Mbappe has a whole season to renew his contract. Contracts are not supposed to be finalized before 31st August. He's not going to be a free agent after 31st August. Lionel Messi doesn't have a contract at the moment. Do you think he is coming to Real Madrid at the moment? He is not. So এগুলো কমন সেন্স। আই মিন ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট কন্ট্রাক্ট সাইন করছে না বিকজ কন্ট্রাক্টে তিনি যা চাচ্ছেন তা দেয়া হচ্ছে না। এর পিছনে রিয়াল মাদ্রিদে আসা ইজ নট এন এজেন্ডা। Yes, So Jisan, great point, because this is a rabbit hole, বুঝছো? This is a rabbit hole. তুমি যত এটার ভিতরে ঢুকবা তত there's gonna be these questions that why is he not coming? Because তুমি যেটা বললা যে we have an expectation যে এমবাপে আমাদেরই প্লেয়ার, আমরাই তাকে আসলে কাস্টিয়াতে বড় করে মোনাকোতে এবং প্যারিসে পাঠিয়েছি এবং সে এখন কেন আসছে না, এই একটা মেন্টালিটি আমাদের ফ্যান বেজের আছে। তো লেটস I actually do want to ask you something on this note. যদি তুমি একটু টায়ার্ড হয়ে গেছে, I'm gonna add my opinion on this and then ask you. This comment is a very thoughtful comment যে একটা দুটো স্টার প্লেয়ারের পিছনে না ছুটে একটা ব্যালেন্স টিম বানানো। এটার এক্সাম্পল ইটালিয়ান টিম, লোকাতেলি সাসাসুলোর, I don't know how to say that, জর্জিনিও, Chelsea, essentially the best of each and every club came together and made that Italian team possible. তো তোমার হাতে যদি এই মুহূর্তে 100 মিলিয়ন ইউরোর বা 200 মিলিয়ন ইউরো একটা ট্রান্সফার বাজেট তোমার হাতে এই মুহূর্তে যদি থাকতো, উড ইউ রিয়েলি ওয়ান্ট টু, রিয়াল মাদ্রিদের বর্তমান দলের যে অবস্থা, হ্যাভিং আনাদার গোল স্কোরার is something, do you want to spend 200 million on, or would you like to spend
ডিভাইড দ্যাট মানি, এই ফান্ডটাকে কি তুমি আসলে ভাঙতে চাও না? যে একজন মিডফিল্ডারে আমাদের একজন ভালো মিডফিল্ডার দরকার, আমাদের একজন ভালো ডিফেন্ডার দরকার, আমাদের আরো একজন স্টপ গ্যাপের প্লেয়ার দরকার, আমাদের কারভাহালের জন্য একজন রিপ্লেসমেন্ট দরকার, আমাদের মেন্ডির জন্য হয়তো রিপ্লেসমেন্ট দরকার নেই, কিন্তু আমাদের হয়তো তোমার রাইট উইং এ আর একজন খেলোয়াড়কে দরকার, ব্রাহিম ডিয়াজের মতো, যাকে আমরা এই মুহূর্তে হয়তো আরেকটু বেশি গেম টাইম দিতে পারবো। অথবা লাইক রিয়াল মাদ্রিদ হ্যাজ আ লট অফ প্রবলেম, যে প্রবলেম গুলোকে অনেকভাবে সলভ করা যায়। সো এই যে কথাগুলো যে আমাদের আসলে ব্যালেন্স টিমটা আসলে আসে ব্যালেন্সড একটা বেঞ্চ থেকে, এইখানে হচ্ছে আমার প্রশ্নটা তোমার প্রতি। রিয়াল মাদ্রিদের কি এই মুহূর্তে ফোকাস হওয়া উচিত না যে একটা ব্যালেন্সড বেঞ্চ ক্রিয়েট করা, যার উপরে বেস করে তুমি একটা এই সিজন থেকে একটা মিনিংফুল আউটকাম পাবো? বিকজ উই নো বিগ সাইনিংস আর নট হ্যাপেনিং। দেখো, ফুটবলে আসলে সবসময় 2 আর 2 যোগ করলে 4 হয় না। দিস ইজ হ্যাঁ, হোয়াট আই বিলিভ। বিকজ গ্যারেথ বেলকে যখন টটেনহাম হটস্পার বিক্রি করে দেয়, দে এসেনশিয়ালি বট হাফ অফ দেয়ার টিম টু রিপ্লেস হিম। পলিনহো এসেছিলেন, এরিকসন এসেছিলেন, লামেলা এসেছিলেন, অনেক ভালো ভালো প্লেয়ার তারা নিয়ে এসেছিল। বাট ফর 3.5 seasons they couldn't replace Gareth, a single man, গ্যারেথ বেল। তো আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করে দেওয়ার পরে এডেন হ্যাজার্ডকে কিনেছি, থিবো কোর্তোয়াকে কিনেছি, আমরাও কিন্তু এসেনশিয়ালি হাফ অফ দ্য টিম কিনে ফেলেছি। বাট ডিড উই রিপ্লেস ক্রিস্টিয়ানো রোনালদো? অ্যান্সার ইজ মানে কাইন্ড অফ অবভিয়াস, উই ডিড নট রিপ্লেস হিম। তো এই মুহূর্তে একটা ভালো টিম তৈরি করতে গেলে অবশ্যই আমাদের সব পজিশনে ভালো প্লেয়ার দরকার আছে, এবং কিছু কিছু পজিশনে অলরেডি আমাদের ভালো প্লেয়ার আছেও। কিন্তু এই মুহূর্তে আমাদের দুটো জিনিস দরকার, একটা আইকন দরকার এবং একজন লিডার দরকার যার পিছনে ইউ ক্যান র্যালি বিহাইন্ড। এখন হ্যাঁ, বেনজেমার ভিতরে ইউ হ্যাভ বোথ, বাট রিমেম্বার হি ইজ 33 নেক্সট এপ্রিল। সো 33 বছর বয়সী একজন স্ট্রাইকারের পিছনে ইউ ক্যানট র্যালি বিহাইন্ড, ইউ নিড গুড সাপ্লায়ার্স ফর হিম অ্যাজ ওয়েল। তো এই অবস্থায় ডেফিনেটলি আমি হলে মানে 5টা মিডিওকর প্লেয়ার কেনার চেয়ে প্রবাবলি এমবাপের পিছনেই আসলে ইনভেস্ট করার ব্যাপারটাতে বেশি আগ্রহী হতাম। তো আমি জানি না এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ হায়ারার্কির অ্যাকচুয়াল থিঙ্কিংটা কি, তবে তারা যদি অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করে থাকে যে এমবাপের পিছনে অর নো ওয়ান, আই কাইন্ড অফ সি দ্য পয়েন্ট অফ দ্যাট। বাট দেন এগেন আসলে সার্জিও রামোস বা রাফায়েল ভারানকে বিক্রি করে ওই পয়েন্টের পিছনে দৌড়াতে হবে। আই ডোন্ট সি দ্য পয়েন্ট বিহাইন্ড দ্যাট। আই মিন, রামোসকে নতুন কন্ট্রাক্ট ডেফিনেটলি অফার করা যেত, রামোসকে রেখে দিলে আমাদের লিডার এবং আইকনের জায়গাটা থেকে যেত। ইউ অনলি নিড আ ফ্লেয়ারফুল অ্যাটাকার আফটার দ্যাট, দ্যাট ক্যান বি এমবাপে, হ্যালান্ড অর সামওয়ান এলস ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। সো এইটা হচ্ছে আমার সে। বাট দেন এগেন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের গত যে দলটা ছিল, মানে যে দলটার উপরে আসলে আমাদের 2014 সালের পর থেকে শুরু হওয়া গ্লোরি ডেজ গুলি দাঁড়ানো, সেই দলটা কিন্তু ক্ষয়ে গেছে, এবং যেটুকু বাকি রয়ে গেছে সেটাও ক্ষয়ে যাচ্ছে, এবং আর বেশি দিন নাই। মানে আমাদের মিডফিল্ড নিয়ে আমরা যে এখনো আসলে কোনো কথাই বলিনি এই পডকাস্টে, বিকজ টনি ক্রুজ, লুকা মদ্রিচ এখনো ওইখানে রয়ে গেছেন। দিজ আর বিগ নেমস, one of them is Ballon d'Or winner, another one is World Cup winner. They will not be here for the long haul as well. So this team is decaying. This is a rebuilding process, and like previous rebuildings, this will not be done in a day because we don't have the budget we used to have before. We don't have the pedigree we used to have before, and of course, এই পুরো লা লিগার জন্য কিন্তু আসলে এগুলো একটা ক্ষয়িষ্ণু মৌসুম। তো সবকিছু মিলিয়ে নেক্সট 2 বা 3 বছর দাঁতে দাঁত চেপে বসে থাকা, নতুন স্টেডিয়ামটা কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করা, এবং এই সময়টাতে কোচের উপরে ভরসা রাখা, খেলোয়াড়দেরকে ব্যাকআপ দেওয়া, এই জাতীয় কাজগুলোই প্রবলি আমাদের চালিয়ে যেতে হবে, এবং আশা করতে হবে ইটস নট দি ওয়ার্স্ট সিজন অন প্ল্যানেট আর্থ। এন্ড বেস্ট অফ লাক টু আনচেলত্তি ফ্রম মাই পার্ট। এরিক, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। Yes, best of luck to Ancelotti. We have a very long and tiring and draining season in front of us. I hope we see something good at the end of this season. Not, we don't want it to end in a bad note. With that in mind, we actually will end this podcast. Listen. ইয়া, সো আমরা আসলে চেষ্টা করলাম এই সপ্তাহে রিয়াল মাদ্রিদের মাঠের বাইরে যা যা হয়েছে সেগুলো নিয়ে ফোকাস করতে। মাঠে রেঞ্জার্সের বিপক্ষে 2-1 করলে হাতটাও একটু একটু চলে এসেছে, বাট আমি আসলে ওইটার মধ্যে বেশি ডিপে ডাইভ করতে আগ্রহী না, বিকজ দিস ইজ জাস্ট আ প্রি সিজন ফ্রেন্ডলি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 7-1 গোলে হারার পরের প্রি সিজনে হারার পরও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতা মৌসুম আছে আমাদেরকে। সো গাইজ, ডোন্ট বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। বাট ইয়া, রিয়াল মাদ্রিদকে নিয়ে কনসার্ন হওয়ার জন্য আরো ডিপার ইস্যুজ আমাদের সামনে আছে। অ্যাজ সিজন আনফোল্ড করবে, ম্যাচ বাই ম্যাচ যাবে,
সমস্যাগুলো আমাদের সামনে আরো প্রকট হয়ে উঠবে, and I guess we'll be here to talk all about that with you people. So on that note, goodbye for today. Take care, guys, and wear a mask.